অবশেষে ঘরে ফেরা আমার ভালোবাসার পাহাড়ে, আমার উত্তরবঙ্গে। শুরু হচ্ছে বর্ষার পাহাড় সিরিজ। আজ প্রথম পর্বে তোমাদের নিয়ে যাব অফবিট দার্জিলিং এর মনোমুগ্ধকর এক গ্রাম সিটংয়ে। সন্ধান দেব দারুণ এক আস্তানার। খাওয়া দাওয়া, সার্ভিস, অ্যামিনিটিস সব থাকছে ডিটেলসে। পায়ে হেঁটে ঘুরবো যতটা ঘোরা সম্ভব। তাছাড়া জার্নির গল্প তো আছে। পাথর পড়ে রাস্তা আটকে কিভাবে হয়রানি হলো, এক্সট্রা টাইম হাতে পেয়ে কি করলাম, সব থাকছে আজকের পর্বে। এক্সপ্লোর করব নতুন এক অসাধারণ রাস্তার, যে রাস্তায় আমি আগে আসিনি। বর্ষায় যে কি চেহারা নিয়েছে আমাদের পাহাড়, স্বচক্ষে না দেখলে বিশ্বাস করাই কঠিন। তাহলে লাগেজ রেডি তো? দুগ্গা দুগ্গা বলে পাহাড়ের পথে পা বাড়াই। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিওনের ব্লগ। আচ্ছা, ঘড়ি বলছে 2:42। মার পঞ্জিকা অনুযায়ী বেরোলাম, কিন্তু আমার ট্রেন কিন্তু 8:35-এর কাঞ্চনকন্যা। যাই হোক, মা, বাবা, দিদি এসছে ছাড়তে, আর লাকিলি একটা রিক্সাও পেয়ে গেলাম, এতটা হেঁটে যেতে হবে না। টাটা টাটা, চলো দাদা। প্রাথমিক গন্তব্য সোনারপুর স্টেশন। আজ হিউমিডিটি এতটাই বেশি যে প্রচন্ড অস্বস্তি হচ্ছে। চলো একটু শরীর ঠান্ডা করা যাক। সোনারপুর স্টেশন চত্বরের 1 নম্বর প্ল্যাটফর্ম আর থানার মাঝখানেই রয়েছে সুবলের লস্যির দোকান। আমার হুঁশ হওয়ার পর থেকেই দেখে আসছি এই দোকানটা, আর সত্যি বলতে এত ভালো লস্যিও খুব কম খেয়েছি আমি। তাই যারা সোনারপুর আসবে কখনো অবশ্যই ট্রাই করো। 3:03-এর লক্ষ্মীকান্তপুর লোকাল মোটামুটি ফাঁকা দেখে আমার জগদ্দল ট্রলিটা নিয়ে উঠে পড়লাম। আসলে কি বলতো, মার বিশ্বাস পঞ্জিকা দেখে বেরোলে আমি ভালো থাকবো, তো সেই বিশ্বাসকে আমি ভাঙতে চাই না বা চ্যালেঞ্জও করতে চাই না। আর কোথাও গিয়ে পঞ্জিকা মেনে বেরোলে মাও একটু কম টেনশনে থাকে। তাই মা বাবার শান্তির জন্য এটুকু কষ্ট নেওয়াই যায়, তাই না? পঞ্জিকার টাইম অনুযায়ী বেরোনোর সুফল আজকে হাতে নাতে পেয়েছি। আমায় 4 ঘন্টা বসতে হয়েছে ঠিকই, কিন্তু যা খবর পেলাম, কল্লোল এসছে, এই যে সবে ঢুকলো, বলছে সোনারপুর ভেসে গেছে। মানে আমি বেরোনোর জাস্ট পরে আধ ঘন্টার মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে সোনারপুরে। মানে আমাদের পাড়াটাড়া পুরো একদম জলের তলায় আর কি, তাই তো? টোটো আজকে রাস্তায় ঢুকে গেছে। 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ওই যে ট্রেন ঢুকে গেছে। কাঞ্চনকন্যার 3rd AC ইকোনমিতেই প্রথম যাচ্ছি। ফার্স্ট ইমপ্রেশন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং নতুনের মতো কোচ, তবে একটু কনজেস্টেড আর সিটগুলো একটু কম স্পেশিয়াস। প্রত্যেকটা সিটেই ডেডিকেটেড চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। টয়লেটও আমার বেশ মেনটেন্ড লাগলো। পাক্কা 8:35-এ ট্রেন ছাড়লো। খিদেও পেয়েছিল, তাই বর্ধমান থেকে আমার বিরিয়ানি উঠলে তা দিয়ে পেট পুজো সেরে ওই 10:36 নাগাদ শুয়ে পড়লাম। আমার ঘুম যখন ভাঙলো, তখন আমার জানলা দিয়ে সূর্যি মামা উঁকি মারছে। দেখছো তোমরা ল্যান্ডস্কেপটা? দেখছো? বৃষ্টি ভেজা প্রকৃতির নিজের ঠান্ডা লাগে কিনা জানা নেই, তবে আমার মনকে একেবারে ঠান্ডা করে দেয় এইরকম ল্যান্ডস্কেপ, এটুকু জানি। কত রকমের সবুজ আর তার রঙের বাহার। বর্ষায় প্রাণ ফিরে পাচ্ছে প্রকৃতি। চা বাগানের এই রূপ সে কথাই জানান দিচ্ছে। উপরে মেঘের সমুদ্র আর দূরে দাঁড়িয়ে স্বচ্ছ পাহাড়, কি যে অপূর্ব লাগছে। ঘড়ি বলছে 7:55। আমরা শিলিগুড়িতে নেমে গেছি, কিন্তু একটা সমস্যা হচ্ছে, আমাদের যে গাড়িটা নিতে আসার কথা ছিল, রাস্তায় পাথর পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ঘুরে আসতে হচ্ছে তাকে। তাই আরো 3 ঘন্টা সময় লাগবে। মানে 1 ঘন্টা আগে ফোন করেছিল, মানে এখনো আমাদের আরো 2 ঘন্টা মতো ওয়েট করতে হবে। তো আজকের গন্তব্য তো তোমরা জানোই, সিটং যাচ্ছি আমরা। সিটং এর আরো একটা খুব সুন্দর আস্তানার খোঁজ দিতে চলেছি তোমাদের। তো জানি না কখন পৌঁছাবো। চলো, যেমন ভাবে সব ইভেন্ট হয় দেখাতে থাকবো। আশা করছি এইবারের সিরিজটাও দারুণ লাগবে। অফবিট দার্জিলিং এবং কালিম্পং নিয়ে একটা ছোট্ট 3 দিনের প্যাকেজ বা 3টে আস্তানার প্যাকেজ আর কি। দেখা যাক তোমাদের কেমন লাগে। বর্ষার পাহাড় সবসময় আমায়
খুব টানে, আর সেই টানে আবারও ছুটে আসা। ওদিকে পেটও টানছিল, তাই ঢুকে পড়লাম পরোটা সহযোগে ব্রেকফাস্ট সারতে। কিন্তু এমন পরোটা যে খেয়ে আফসোসই হচ্ছিল। গাড়ি আসতে সময় লাগবে বলছে, তো বসে থাকতে ভালো লাগছে না। তো দাদাকে ফোন করেছিলাম, জিজ্ঞেস করলাম যে একটু এগিয়ে যাই আমরা, বলুন টোটো মোটো করে তুমিও আসতে লাগো, তাহলে একটু টাইম বাঁচবে। চলে এসেছে আমাদের টোটো, লাগেজ তুলে এবার রওনা দেওয়ার পালা। এখান থেকে সুকনা টোটো ভাড়া 300 টাকা পড়ছে। আমি দরাদরি করিনি, পরে পড়েছি। যাই, সময় নষ্ট করতে ভাল লাগে না। আর সুকনার ফরেস্টটা আমার পার্সোনালি খুবই পছন্দের। একটু প্রকৃতির কাছাকাছি গিয়ে ওয়েট করা ভালো, এখানে শিলিগুড়িতে ওয়েট করাচ্ছে, তাই না? চলো, থ্যাংক ইউ, টাটা, বাই বাই। টোটো দাদাকে বাই বলতেই ইনিও আমাদের বাই বলে চলে গেলেন। একটা মোমোর দোকানে মোমো অর্ডার দিয়ে, চিকেন মোমো সবে হচ্ছে। সুকনার ম্যাক্সিমাম দোকান বন্ধ, তো চিকেন মোমো সবে হচ্ছে। সেই মোমো অর্ডার দিয়ে আমরা একটু জঙ্গলে হাঁটতে বেরোলাম আর কি। এদিকটা হেঁটে যাওয়া যেতে পারে, বেশ বড় বড় গাছ আছে। বর্ষার শুরু হয়ে গেছে অলরেডি পাহাড়ে, অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে প্রায়, তাই সবুজের ঔজ্জ্বল্যটা অনেক অনেক বেশি। এই যে গাছ, পাতার ফাঁক দিয়ে নিচে মাটিতে হালকা রোদ এসে পড়েছে, এই যে কি অপূর্ব লাগছে। হালকা নীল আকাশ দেখা যাচ্ছে পাতার ফাঁক দিয়ে উপরে, এইখানটা সাদা মেঘের আস্তরণ, আর নিচে ওই হচ্ছে পাহাড় শ্রেণী। এই যে রাস্তায় পাথর পড়লো, গাড়ি আসতে লেট হচ্ছে, এর জন্য আমাদের এই যে সময়টা কাটছে এটাও কিন্তু অপূর্ব। কারণ গাড়ি এলে আমরা এইভাবে পায়ে হেঁটে শুকনার ভেতরে প্রবেশ করতাম না। আর এই যে অ্যাম্বিয়েন্সটা হয়ে রয়েছে, একদম রোদ ঝলমলে একটা জঙ্গলের মধ্যে ছায়া আর রোদের যে একটা কন্ট্রাস্ট তৈরি হচ্ছে, আমার পেছনে সবুজ ঝকঝক করছে, এইটা বোধহয় মিস করতাম। যে দোকানে মোমো অর্ডার দিয়েছিলাম, ওই দোকানের দাদাটা বললো সামনে একটা হনুমান মন্দির আছে, যাও ঘুরে এসো, ভালো লাগবে। যাই দেখি বলে একটুখানি। একটা জোঁক, মাঝ রাস্তায় জোঁক আমি এই প্রথম দেখছি। মতলব ভয় বাড়িয়ে দিলি রে। হ্যাঁ, ওই যে বজরংবলীকে দেখা যাচ্ছে। মোমো দাদা এই মন্দিরটার কথাই বলেছিলেন। শুকনা স্টেশনের জাস্ট উল্টো দিকে। থ্যাঙ্কস টু দাদা বললো বলে এত ভালো একটা মন্দির দেখলাম। আচ্ছা, এখানে চিকেন মোমো হচ্ছে 70 টাকা পার প্লেট। ক পিস থাকে দাদা? 7 পিস। আর ভেজ মোমো 7 পিসে 50 টাকা। 50। এই হচ্ছে এখানকার মোমোর রেট। আমি এমনি আইসক্রিমের মতো গলে যাচ্ছি, এখানে এত গরম, এত রোদ। ফাইনালি গাড়ির দাদাও এসে গেছে। তো তোমার নাম কি? मेरा नाम आविष्कार सर। आविष्कार। आविष्कार जी। क्या आविष्कार किया आपने? आविष्कार। बहुत अच्छा नाम है, यूनिक नाम है। चलिए আমরা দেখি আজকে কি কি প্লেস আবিষ্কার করতে পারি আবিষ্কারদার সাথে। আমরা সুকনা থেকে 110 নম্বর হিলকার্ট রোড ধরে মহানন্দা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। কি অপূর্ব সুন্দর একটা রাস্তা। আবিষ্কারদা বলছে আগে কার্শিয়াং দার্জিলিং যাওয়ার এটাই মেন রুট ছিল, কিন্তু রোহিণী আর সেবক হওয়ার পর যেহেতু ওই রুটটা অপেক্ষাকৃত শর্ট রুট, ওগুলোই বেশি ব্যবহার হয়। যাই হোক, এই রাস্তার প্রাকৃতিক রূপ অসাধারণ। দার্জিলিং এর ঐতিহ্য স্টিম ইঞ্জিনের ট্রেনগুলো কিন্তু এই রাস্তা দিয়েই যায়। মহানন্দা ফরেস্টের মধ্যে দিয়ে এই জার্নিটা যে কি অপূর্ব অনুভূতির সন্ধান দিচ্ছে, বিশেষ করে এই বর্ষায় প্রাণ ফিরে পাওয়ার পর তা একেবারে অন্য মাত্রা নিয়েছে। আর যেহেতু এটাই এই রাস্তায় আমার প্রথম আসা, তাই অনুভূতিরা একটু বেশি সজাগ হয়ে আছে। যেটা আরো টানছে সেটা হলো এই পাহাড়ি পাকদণ্ডী রাস্তা থেকে গাছেদের ভিড়ের ফাঁক দিয়ে নিচের সমতলের দৃশ্যপট। গতকালই বৃষ্টি হয়ে গেছে, বাতাসের পলিউশন সব ধুয়ে মুছে গেছে, তাই একদম কাচের মতো স্বচ্ছ দেখা যাচ্ছে নিচের সমতলকে। বলছিলাম না
যে বাঁদিকে সমতলটা কি অপূর্ব লাগছে, দেখাই একটু। এই দেখো, এখান থেকে একদম ক্রিস্টাল ক্লিয়ার, ঝকঝকে লাগছে পুরো। যত দূর চোখ যায় ওই দূরে প্রান্তরে মিলিয়ে গেছে একটা সরল রেখায় সমতল, পুরো শিলিগুড়িটাকে দেখা যাচ্ছে। অসাধারণ না? চরম চরম লাগছে। আর রাস্তাটা, এখানকার অ্যাম্বিয়েন্স সত্যি ভীষণ ভালো। প্রথমবার যাচ্ছি এই রাস্তায়, তো যা হয় হয়তো ভালোর জন্যই হয়। ওই রাস্তায় পাথর না পড়লে আমরা এই রাস্তা দিয়ে যেতাম না, আর এই রাস্তার সৌন্দর্যটা আমার জন্য অজানা থেকে যেত। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এই রাস্তাটা আমার মতে বেটার, কারণ প্রচুর গাছপালা, একদম জঙ্গলের একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে। সেরা সেরা। যেটা আরো বেশি করে চোখ টানছে সেটা এই রাস্তার সবুজের সমাহার। রোহিণী কার্শিয়ং দিয়ে গেলে বা সেবক হয়ে গেলে এই অ্যাম্বিয়েন্স কিন্তু পাওয়া যায় না। এই দেখো, এখন তো আমরা আবার চা বাগানও পেতে শুরু করেছি। রাস্তার দুপাশের নাতি দীর্ঘ গাছগুলোর ছায়া ধূসর রাস্তায় পড়ে কেমন মায়াবী দৃশ্যপট রচনা করেছে দেখেছ? নো ডাউট সেরা জায়গা। আর এটা চা বাগান, এখান থেকে চা বাগান, চারিদিকে চা বাগান, আর চা বাগানের মাঝখানে এরকম একটা গাছ আছে। সেই গাছের ছায়ায় দাঁড়িয়ে এই ভিউ সামনে। ওখানে কল্লোল টাইম ল্যাপস বসাচ্ছে, ওখানে দাদা খাবার বার করছে। চারিদিকে সবুজ, চারিদিকে সবুজ। সেরা সেরা জায়গা, সেরা জায়গা। খুব ভালো রাস্তা। এই রাস্তায় আমার এখন মনে হচ্ছে আগে কেন আসিনি। নতুন রাস্তা এক্সপ্লোর করছি। অসাধারণ অসাধারণ। শুকনার দোকান থেকে প্যাক করে নেওয়া মোমো তিনজনে পিটস্থ করে আবার ব্যাক টু এই মায়াবী পথ। তোমরাই বলো না, অদ্ভুত স্নিগ্ধতা মাখানা এই পথটা। এই যে এই গাছটাকেই দেখো, রাস্তার ধারে যেন অভিভাবকের মতো দাঁড়িয়ে আছে। এখন আমরা সেপয়ধুরা টি এস্টেটের মধ্যে দিয়ে যাচ্ছি। ঘড়ি বলছে 10:17। আমাদের গন্তব্য সিটং, এখান থেকে আর মাত্র 21 কিলোমিটার। সময় লাগবে খুব বেশি হলে আরো ওই 1 ঘন্টা 10 মিনিট মতো। যাই হোক, আমাদের যাবার পথে শিবখোলা পড়বে। আমি অনেক নাম শুনেছি শিবখোলার, কিন্তু আসার সৌভাগ্য এর আগে হয়নি। এটাই ফার্স্ট টাইম, তাই বেশ এক্সাইটেড। এই যে নুরবং ক্রস করছি আমরা। আর এটা নুরবং টি এস্টেট। শিবখোলা গ্রাম পঞ্চায়েতের মধ্যে ঢুকলাম আমরা। তো শিবখোলায় প্রচুর জল এখন, এই সময়টা বিশেষ করে বর্ষাকাল শিবখোলার জন্য আদর্শ। শিবখোলার উপর দিয়ে যাচ্ছি যখন, একটু তো দেখাবোই তোমাদের। অসাধারণ জায়গা শিবখোলা। শীতকালে কিন্তু এখানে বার্ড ওয়াচিং হয়। এখানে হর্নবিল আসে, মেরিগোল্ড আসে। তো এইসব পাখিগুলো এখানে আসে। যারা বার্ড ওয়াচার তারা এইসব জায়গায় এসে বার্ড ওয়াচিং করে। তো এমনি ভাইবটা অসাধারণ, একদম জঙ্গলের অ্যাম্বিয়েন্স। আর আমার এই ধরনের জায়গা ভীষণ ভীষণ ভালো লাগে। তো এই যে শিবখোলায় এসে গেছি। শিবখোলায় জল ভর্তি এখন, অসাধারণ জায়গা। আর শিবখোলার গান শুনতে পাচ্ছ, শিবখোলার আওয়াজ। এই হচ্ছে শিবখোলা। জলের কালার দেখছো? এই হচ্ছে শিব মন্দির। এই শিব মন্দিরের নামেই কিন্তু এই জায়গাটার নাম শিবখোলা। মন্দিরে বক্সে জলের সাউন্ড বাজাচ্ছে, মানে সত্যি ভাবা যায় না। ডিজিটাল হতে 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 কোথায় চলে যাচ্ছি আমরা। ঝর্ণার আওয়াজ নাকি বক্সে বাজছে।
খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। আর যেখানে এরকম জলের গান থাকে সেখানে আর কিছু কি লাগে। ছোট্ট ছোট্ট প্রজাপতি উড়ে বেড়াচ্ছে চারিদিকে। এই রাস্তাটা একটা নির্জন নদীর তটে নিয়ে গেছে, যেটা ওই শিবখোলার থেকে অনেকটা নির্জন। ওপারটা শিব মন্দির, এই ব্রিজটার ওপারে। আমরা এই পারটা এলাম। জলের কালারটা কি অপূর্ব না? এই যে আস্তে আস্তে রোদ পড়ছে, কালারটা আরো ফুলে উঠলো। চলো শিবখোলাকে ছেড়ে এবার উপরে ওঠার পালা। জানি না কেন অদ্ভুত শান্ত হয়ে এলো মনটা। পাহাড়ে ওঠার সময় বরাবরই একটা উত্তেজনা কাজ করে আমার। এবারেও প্রচন্ডই এক্সাইটেড ছিলাম, কিন্তু এখন কেমন যেন একটা আরামদায়ক ক্লান্তি, একটা আনন্দদায়ক অনুভূতি কাজ করছে। সেটা বর্ষার প্রাণ ফিরে পাওয়া পাহাড়ের হাতছানিতে নাকি এই রাস্তার মুগ্ধতায়, সেটাই বোঝা দেয়। তবে নো ডাউট এই রাস্তাটা আমার পছন্দের তালিকায় অনেক উপরে উঠে এলো। এতগুলো চা বাগান এর আগে আমি কোনো রাস্তায় পেয়েছি বলে আমার তো মনে পড়ে না। আর প্রত্যেকটা চা বাগানই ভীষণ ভীষণ সুন্দর। সাথে এরকম কুয়াশাবিহীন ল্যান্ডস্কেপ, সবুজের হাজারো শেড, ধূসর সাদা মেঘের সাথে আবছা নীল আকাশের পটভূমি, ছায়ায় মোড়া রাস্তা, ঈষৎ ঠান্ডা হাওয়া, এই পুরো জার্নিটাকেই এক অন্য মাত্রা দিচ্ছে। মাঝে মাঝে না দাঁড়িয়ে যেতে ইচ্ছা করছে, এত ভালো লাগছে। আর মেঘ আমার কত প্রিয় তোমরা তো জানোই। ধূসর সাদা মেঘ, মাঝে মাঝে একটু ছিঁড়ে ছিঁড়ে মেঘগুলো ছিঁড়ে ছিঁড়ে নীল আকাশ দেখা যাচ্ছে। এপার থেকে ওপারের পাহাড়ের মধ্যে কোনো ফগ বা ধোঁয়াশা কিচ্ছু নেই, একদম ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ। চলো এগোনো যাক। এখন আমরা যে চা বাগানটার মধ্যে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সিমরিং টি স্টেট। খুব সম্ভবত, আমি গুনিনি, আমরা অলরেডি 4টে টি স্টেটের মধ্যে দিয়ে কিন্তু এগোলাম এখনো পর্যন্ত। আরো আধ ঘন্টা 40 মিনিট লাগবে শিলং পৌঁছাতে। আবারও নামতে বাধ্য হলাম, বারবার থামতে বাধ্য হচ্ছি। আর একই ভিউ, যত উপরে উঠছি তত আরো আরো ভালো লাগছে। দেখো একবার, এই হচ্ছে সামনে আমার ভিউ। এই জায়গাটা ধস নেমেছে পাহাড়ের, আর ওই যে দূরে নদী, এগুলো ধূসর মেঘ, বর্ষার মেঘ পুরো। কি অপূর্ব লাগছে, কি অপূর্ব লাগছে সামনেটা। কোনো কথা হবে না। হাওয়া হচ্ছে, জোলো হাওয়া, মানে বৃষ্টি হচ্ছে কোথাও, এখানেও হয়তো হবে কিছুক্ষণ পর। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এতক্ষণ গরমের মধ্যে ছিলাম, ঘেমেওছি যার জন্য প্রচন্ড। দেখুন এখানে পুরো ঠান্ডা হাওয়া, জোলো ঠান্ডা হাওয়া। ওই যে মেঘ ঢুকছে, জোলো মেঘ। আমরা এবার সামনে যে টি এস্টেটটা পাবো সেটা কিন্তু সিটং এর শান, মহলধিরাম টি এস্টেট, সিটং এর মেন সাইট সিং এর পার্ট। এই যে শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। স্কুল থেকে বাড়ি ফিরছে ছেলেমেয়েরা, সম্ভবত ওদের পরীক্ষা ছিল আজ। প্রশ্নপত্র জাতীয় কিছু একটা হাতে দেখে তো তাই মনে হলো। এদিকে মহলধিরামকে শিকারী অজগরের মতো আস্তে আস্তে গিলছে ধূসর মেঘের দল। এটাই তো বর্ষার পাহাড়, যার টানে ছুটে আসা প্রত্যেকবার কি যে মায়ায় বাঁধে। উফ, সামনের রাস্তাটা দেখছো? লাস্ট টাইম যখন সিটং এসেছিলাম সেখান থেকে এখন রাস্তার অবস্থা বেশ খারাপ। বেশ মানে মোটামুটি 40% খারাপ হয়েছে রাস্তা। জানি না কি উপমা দেব। রহস্যের চাদরে মোড়া সিনেমার সেট বলে মনে হচ্ছে এই রাস্তাটাকে।
কুয়াশা এতটাই ঘন যে 30 ফুট দূরে কি অপেক্ষা করছে তা টের পাওয়া একেবারে অসম্ভব। যাই হোক, বাঁদিকের এই রাস্তাটা কয়লা গোদাম হয়ে কার্শিয়াং চলে গেছে, আর আমাদের আজকের আস্তানায় যেতে হলে এই রাস্তা দিয়ে 102 মিটার নিচে নামতে হবে। রাস্তাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারলে যে কিরকম লোকেশনে আমাদের আজকের হোমস্টে, আমাদের আজকের আস্তানা সাইলেন্ট ভ্যালি হোমস্টে। ভীষণ ভালো লাগছে এই জায়গাটা, হাওয়া হচ্ছে, মেঘ ঢুকছে, জলীয় হাওয়া, অসাধারণ অ্যাটমসফিয়ার, একদম জঙ্গলের মাঝে। আর সাইলেন্ট মানে সত্যিই সাইলেন্ট, আমি চুপ করলে বুঝতে পারবে, পাখির ডাক শুনতে পারবে। যেহেতু মেন রাস্তা থেকে অনেকটা নিচে, তাই এখানে গাড়ির আওয়াজও খুব কম আসে, বুঝতেই পারছি। আর এই কারণেই হয়তো সাইলেন্ট ভ্যালি হোমস্টে নাম। সত্যি সাইলেন্ট, অসাধারণ জায়গাটা, সত্যি অসাধারণ। দেখবো কালকে সকালে পায়ে হেঁটে যতটা ঘোরা যায়, তবে আমাদের হাতে সময় কম, আজকে রাতটুকুই আমরা এখানে থাকবো। তো সাইট সিং যতটা করা সম্ভব, বা তোমরা এলে শুধু এখানে থাকা বাদে আর কি কি করতে পারবে, কোথায় কোথায় যেতে পারবে, সব দেখাবো সাইট সিং। চলো এবার দেখা যাক সাইলেন্ট ভ্যালি হোমস্টেটা কেমন, কি কি অ্যামেনিটিস আছে, রুম কেমন, সার্ভিস কেমন, সব দেখাবো। আপাতত যেটা দেখতে পাচ্ছি, ঢুকছি যখন, একটা লন দেখতে পাচ্ছি, সবুজ ঘাস, অসাধারণ লাগছে। এই যে একদম তরতাজা সবুজ ঘাস, মেঘ ঢুকছে। এইটা সম্ভবত সাইলেন্ট ভ্যালি হোমস্টে। Yes. পতাকার আওয়াজ। আমাদের রুম নাম্বার 1। তো চলো দেখা যাক রুমটা কেমন। এই হচ্ছে রুমের সেট আপ। এটা একটা কুইন সাইজ বেড, দুজন শুতে পারবে। আর এটা একটা সিঙ্গেল বেড, মানে টোটাল 3 জন এই ঘরে শুতে পারবে। একটা ছোট্ট টেবিল, একটা জগ রয়েছে, 2টো গ্লাস দেওয়া রয়েছে, প্রসাধনের জন্য আয়না রয়েছে, ভিউ উইন্ডো, একটাই লাইট। এটা হচ্ছে টয়লেট, বেশ লম্বা একটা টয়লেট, বেসন কামড় আছে, শাওয়ার আছে, গিজার আছে, বেসিন আছে, আয়না আছে। অন এ ক্লিয়ার ডে এইখানে এই পাইন গাছেদের উপর দিয়ে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। এই মুহূর্তে ওয়েদারটা যে কি ভালো হয়ে রয়েছে, জলো ঠান্ডা হাওয়া প্রাণ জুড়িয়ে দিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার মেন ইনফরমেশনটা দিয়ে দিই। এই সাইলেন্ট ভ্যালি হোমস্টে, এখানে থাকা খাওয়ার খরচ পার ডে মাথা পিছু 1500 টাকা করে, যার মধ্যে 4 বেলার খাবার ইনক্লুডেড। মানে যেদিন তোমরা ঢুকছো সেদিনকার লাঞ্চ, সেদিন সন্ধ্যার স্ন্যাক্স, রাত্রের ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্ট। তবে এখানে একটা জিনিস হয় না, সেটা হচ্ছে বারবিকিউ। তার কারণ এখানে একটা ছোট্ট বুদ্ধিস্ট মনাস্ট্রি আছে, বুদ্ধ মন্দির বলতে পারো, ছোট্ট, যেটা দেখলে তোমরা অলরেডি। তো সেই কারণে এখানে বারবিকিউ ওনারা করেন না। তবে তোমরা যদি চাও, ওনারা যে কোনো চিকেনের আইটেম, চিকেন পকোড়া হোক বা অন্য কোনো চিকেনের আইটেম অ্যাজ এ স্ন্যাক্স, সেটা ওনারা প্রোভাইড করেন। অবশ্যই এর জন্য আলাদা চার্জ পড়ে। তো বনফায়ার তোমরা আরামসে করতে পারবে, বনফায়ারের জন্য অলরেডি জায়গা করাও আছে লনে। ঘড়ি বলছে ডট 1টা 12:59, আরও প্রিসাইসলি বললে। তো খেয়ে নেবো, খেয়ে বেরোতে হবে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন, ফোন করতে গিয়ে বুঝলাম আমার এয়ারটেলের নেটওয়ার্ক নেই এখানে, জিওর কিন্তু ফুল নেটওয়ার্ক। মধুদা লাঞ্চ নিয়ে হাজির। লাঞ্চে রয়েছে সাদা ভাত, ডাল, কোয়াশের তরকারি, উচ্ছে ভাজা, আলু চোখা, ডিমের কারি, রং বেরঙের পাঁপড়, স্যালাড আর আচার। খুব আহামরি না হলেও রান্নার স্বাদ আমার ভালোই লেগেছে। 1:30 বাজে, বেরিয়ে পড়লাম। সাইট সিং যতগুলো আছে শিটংয়ের প্রত্যেকটা করব, এবং আবারও বলছি, অহলধারায় সানসেট দেখার একটা প্ল্যান আছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, ওয়েদার ঠিকঠাক থাকে। অহলধারা থেকে যদি সানসেটটা পাওয়া যায়, তার চেয়ে ভালো কিছু আর হবে না। এখন প্ল্যানটা একটু বলে দিই।
প্রথমে মহলধিরাম টি এস্টেট যাব, সেখান থেকে 150 বছরের পুরনো একটা মনাস্ট্রি দেখব। তারপর আই লাভ সিটং সেলফি পয়েন্টে যাব। ওখান থেকে নামথিং পোখারি দেখে বিকেলটা কাটাবো অহলধারা ভিউ পয়েন্টে। এটা ফার্স্ট পয়েন্ট আমাদের সাইলেন্ট ভ্যালির খুব কাছেই, মহলদিরাম টি এস্টেট, সিটংয়ের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকশনস। এই হচ্ছে মহলদিরাম, মেঘ ঢুকছে হু হু করে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এই মহলদিরাম থেকে এই হচ্ছে ভিউ, অনবদ্য ভিউ, অনবদ্য। রাত্রেবেলা এই জায়গাটা যে কি অপূর্ব লাগে। আজকে রাত্রেও একবার আসার চেষ্টা করব। এই পুরো শিলিগুড়ি শহরটা একদম মানে তারা খচিত হয়ে জ্বলতে থাকে, অসাধারণ লাগে। এটা অবশ্যই কভার করো, খুব খুব সুন্দর জায়গা, আর এত ভালো একটা ভিউ, কোনো কথা হবে না। মানে আমরা তো মেঘের মধ্যে আছি, আমাদের মাথার উপরে ধূসর কালো মেঘ, এই যে বৃষ্টি হচ্ছে, কিন্তু এইখান থেকে মেঘটা শেষ হয়েছে, ওর ওপারে রোদ দেখা যাচ্ছে। দেখো ওই পাহাড়ে রোদ পড়েছে, এই পাহাড়ে রোদ পড়েছে, সবুজের কত রকম শেড বেরিয়েছে, অসাধারণ না? বেশিক্ষণ থাকা গেল না, কারণ বেশ জোরে বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু তাতে কি, ঘোরা বন্ধ হবে না। পরের স্টপ মনাস্ট্রি। চলে এসেছি দ্বিতীয় দ্রষ্টব্য স্থান, তার লঙ্ঘ লেপচা বুদ্ধিস্ট মনাস্ট্রি। এই হচ্ছে মনাস্ট্রি যাওয়ার রাস্তা। দারুণ না? হাওয়া হচ্ছে, ফ্ল্যাগগুলো তুলছে মাঝখান থেকে। আর এইটা হচ্ছে মনাস্ট্রি, ছোট্ট মনাস্ট্রি, তার লঙ্ঘ লেপচা মনাস্ট্রি। আমি তো আগেও বলেছি তোমাদের, মনাস্ট্রির অ্যাম্বিয়েন্স আমায় বড্ড টানে, অদ্ভুত প্রশান্তি কাজ করে। একটু আগের এক পশলা বৃষ্টি যেন সেই প্রশান্তিকেই আরো বহু গুণে বাড়িয়ে দিল। চলো এবার আই লাভ সিটং সেলফি পয়েন্টে একটু ঢু মারা যাক। এইটা হচ্ছে আই লাভ সিটং সেলফি পয়েন্ট। নিচে ওই যে আমরা ওই মনাস্ট্রিতে ছিলাম একটু আগে। এবার আমরা যাচ্ছি নামথিং পোখারি লেক, যে লেককে স্থানীয় মানুষরা পবিত্র লেক বলে মানে, এবং এই লেকে কিন্তু হিমালয়ান স্যালামান্ডারও দেখতে পাওয়া যায়। যদিও আগে আমি কখনো এই লেকের জল দেখতে পাইনি, দেখা যাক এবার পাই কিনা। আছে আছে, লেকে জল আছে, আর লেকের পাহারাদার বজরং বলিও আছেন। পাইন ও সিঙ্কোনা গাছেদের দলে ঘেরা এই লেকটাকে তোমরা মিস করো না কিন্তু। শুধু তো লেক না, খুব সুন্দর একটা ট্রেল আছে এই নামথিং পোখারির পাশ দিয়ে। উপর একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দির যাওয়ার জন্য এরকম দারুণ একখানা ট্রেল আছে। তোমরা এলে অবশ্যই যেও, কিন্তু এই কনস্ট্রাকশনগুলো সামনে পুজো আছে কোনো, তো তার জন্য হচ্ছে। আর এই হচ্ছে সেই ট্রেলটা। এখন মেঘলা আকাশ, কিন্তু যখন রোদ ঝকঝকে দিন থাকে এত অপূর্ব লাগে, অসাধারণ লাগে। এই যে আমার মাথার উপরে পাইন গাছ, পাইন গাছের বন। এই ট্রেলটা করো একটু, মানে বয়স্করাও করতে পারবে চাইলে। 100 মিটার মতো হাঁটা আর কি, তাও হয়তো না। এই হচ্ছে ট্রেলটা, একটুখানি উঠে গেলেই শিব মন্দির। আকাশ আবার কালো মেঘে ছেয়ে গেছে, আবার বৃষ্টি আসতে পারে। চাইছিলাম অহলধারাতে যেন একটু ক্লিয়ার স্কাই পাই, জানি না পাবো কিনা, দেখা যাক।
আমি আবারও বলছি, খুব বেশি চড়াই নয়, বয়স্করাও চাইলে আসতে পারবেন। যদি হাঁটু আর দম পারমিট করে অবশ্যই ঢু মেরো এই মন্দিরে। এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব পিসফুল, শান্তিপূর্ণ। শুধু ঝিঝির ডাক আছে, পোকা, জঙ্গলের পোকা ডাকছে, সেই আওয়াজ আছে। দারুণ। আর ট্রেলটা তো দেখলে, ট্রেলটা খুব সুন্দর একটা ট্রেল, ভীষণই সুন্দর একটা ট্রেল। এবার পালা অহলধারার। আচ্ছা, অহলধারাতে ঢুকতে গেলে কিন্তু টিকিট কাটতে হয় 25 টাকা পার পার্সন। আমাদের দুজনের জন্য, আমাদের কলরের জন্য 50 টাকা পড়লো। রাস্তার দুধারে এই যে গাছগুলো দেখছো, এগুলো সব সিনকোনা প্ল্যান্টেশন। এগুলো থেকে ওষুধ তৈরি হয়। এই প্রথম অহলধারার এই মানে খা অবস্থা দেখছি, একটাও গাড়ি নেই, আমরা ছাড়া আর কেউ নেই। ভালো, নিরিবিলিতে শান্তিতে অহলধারাকে এনজয় করতে পারবো। কয়েকটা বাইক দেখতে পাচ্ছি আর একটা দুটো গাড়ি, আর পুরো ফাঁকা। এই যে প্রথম যখন অহলধারা এসেছিলাম এসব কিছু ছিল না, শুধু পয়েন্টটা ছিল। আচ্ছা, ভিউ পয়েন্টের জন্য আবার আলাদা টিকিট, 20 টাকা পার হেড। মানে ঢোকার জন্য তোমাকে 25 টাকা, আবার ঢোকার সময় 20 টাকা। এই যে ভিউ পয়েন্ট, একটা টিকিট কাউন্টার হয়েছে। এগুলো কিন্তু আগে ছিল না, এগুলো আগে ছিল না, নতুন হয়েছে। কিন্তু পড়তেট মানে সামনে যেটা দেখছি একবার দেখাই। এই হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট। কেন এখানে এত মানুষ আসে তার ছোট্ট উদাহরণ, এই কারণে এত লোক আসে। কোনো কথা হবে? তোমরাই বলো কি, মানে এটা তিস্তার রূপটা দেখেছো? ওখানে কতটা চওড়া তিস্তা, মনে হচ্ছে সমুদ্রে মিশেছে ওখানে। এদিকে সূর্য ওঠে, এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। প্রায় ঘন্টাখানেক হয়ে গেল আমরা এখানেই আছি এখনো অহলধারাতে। হাওয়া হচ্ছে খুব, দূরের পাহাড়গুলোতে বৃষ্টি হচ্ছে। এই দেখো, এই জায়গাটা পরিষ্কার বোঝা যাচ্ছে, ঝাপসা হয়ে গেছে পুরো কুয়াশায়। এখন ভালো মতো বৃষ্টি হচ্ছে এখানে, এদিকেও বৃষ্টি হচ্ছে, এই পাশটা আবার আকাশ ক্লিয়ার। কি অদ্ভুত না? একটু যাই, এদিকটা একটু নিচে যাই। এগুলো ফেন্সিং দিয়ে দিয়েছে, আগে এগুলো ওপেন ছিল, এখন ফেন্সিং দিয়ে দেওয়া হয়েছে। কারণ কিছুদিন আগে ওখানে একটা পয়েন্ট আছে যেখান থেকে একজন পা পিছলে পড়ে মারা গেছে লাস্ট ডিসেম্বরে, সেই জন্য বন্ধ করে দিয়েছে, নো এন্ট্রি করে দেওয়া, আর এরকম ফেন্সিং দিয়ে দেওয়া হয়েছে। আসলে এইসব জায়গায় এলে তো মানুষ খালি পেটে থাকে না, অনেক সময় পেটে কিছু না কিছু পড়ে, যার এফেক্টে মানুষ পাহাড় থেকেও পড়ে। এই হচ্ছে সমস্যা। ওই যে ওইখানে দেখো যে পয়েন্টটা, ওই যে ওইটা হচ্ছে নো এন্ট্রি পয়েন্ট করে দেওয়া, ওখান থেকে পড়ে গেছিল। একটু এদিকে যাই। অপূর্ব অপূর্ব, সামনে যত দেখছি তত আশ মিটছে না আর কি, এত ভালো। এই যে এখান থেকে এই হচ্ছে ভিউ। রেস্ট্রিক্টেড এরিয়া, এরপরে আর কাউকে যেতে দেওয়া হয় না।
অপূর্ব হাওয়া হচ্ছে। অনেকদিনের ইচ্ছে ছিল অহলধারা এরকম একটা বিকেল কাটাবো, সেই ইচ্ছেটা এবার পুরো হলো। গাড়ি পার্কিং চার্জ 50 টাকা, মানে এখানে 3 খেপে তোমায় টাকা দিতে হবে। এক ঢোকার সময় 25 টাকা পার হেড। আবার অহলধারা ভিউ পয়েন্ট দেখার জন্য নতুন থ্যাগড়া, এটা নতুন নিয়ম চালু হয়েছে, 20 টাকা পার হেড। যাই হোক, সেটাও দিলে তারপর পার্কিং গাড়ি পিছু 50 টাকা। আমরা আবার দাঁড়ালাম, এবার কারণটা একটু আলাদা। মোমো আর ড্রাই আন্ডা ওয়াই ওয়াই খেতে ইচ্ছে হয়েছে। मोमो, चिकन मोमो, ड्राई अंडा वाई वाई, ठीक है। चिकन मोमो ड्राई अंडा। चिकन मोमो कितना? चिकन मोमो स्टीम हाँ स्टीम मोमो 80। कितना पीस रहता है? 8 पीस। और ड्राई अंडा वाई वाई? ड्राई अंडा वाई 60। ड्राई होगा, जी ठीक है, कर दीजिए। মোমোটা ভালো হলেও ড্রাই আন্ডা ওয়াইওয়াইটা ঠিক জমলো না। ওদিকে বৃষ্টিও ধরে এসেছে, তাই সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম মহলধিরামে যদি আরো একটু সময় কাটানো যায় সেই আশায়। কিন্তু যথারীতি সে আশায় পাংচার। আমি কিন্তু আসতেও বলিনি, ধানও মেপে দেব বলিনি, তাও বৃষ্টি সেই ঝেপেই এলো। অগত্যা ব্যাক টু প্যাভিলিয়ন। জল গড়িয়ে নামছে, মেঘ ডাকছে, যাওয়া যাক। এটাও একটা অন্যতম অভিজ্ঞতা। চিটাগাংয়ের সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে বসে আছি, বাইরে বৃষ্টি হচ্ছে। এই হোমস্টের যেটা সবচেয়ে ভালো ব্যাপার, যেটা আমার মনে হচ্ছে, একদম এখানেই একটা ছোট্ট মনাস্ট্রির মতো আছে, বৌদ্ধ মন্দির আছে, যেখানে সন্ধেবেলা হোম মানে পদ্মে হোম চলছে, গান চলছে, বৌদ্ধ গান, আর বৃষ্টি বাইরে, মেঘ ডাকছে, অদ্ভুত এক অ্যাম্বিয়েন্স রয়েছে। দারুণ দারুণ অ্যাটমসফিয়ার। রীতিমতো ঝড় হচ্ছে, রীতিমতো ঝড়। এর মধ্যেই সন্ধ্যার স্ন্যাক্সে ভেজ পকোড়া আর চা দিয়ে গেল মধুদা। একে তো এই ওয়েদার, তার উপর চা আর পকোড়া, আহা জমে পুরো ক্ষীর। মিনিট 30 বাদে বৃষ্টি একটু ধরে এলো। একটা মায়াবী সিক্ত আবহের রেশ যেন লেগে আছে সর্বত্র। আকাশে মেঘেদের ঘরে ফেরার গান বাজছে দুলকি চালে, অথচ দ্রুত নেমে আসছে সন্ধে সিটংয়ের বুকে। সিক্ত হাওয়ায় সারাটা সন্ধে মনকে ভিজিয়ে সবে যখন একটু ফাইল ট্রান্সফার আর এডিট নিয়ে বসেছি, মধুদা দেখি ডিনার নিয়ে হাজির। যেরকম নর্থ বেঙ্গলের হোমস্টের স্ট্যান্ডার্ড মেনু হয়, এখানেও তাই। দুপুরবেলা ডিম, রাত্রে চিকেন। তো এই হচ্ছে ডাল দিয়েছে, এটা খুব সম্ভবত কুয়াশিরই একটা তরকারি, আর এই হচ্ছে চিকেন আর ভাত। খিদে এখনো পাইনি, তবু তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, কালকে সকালে বেরোতে হবে। বাইরে এখনো পুরো ফগ হয়ে রয়েছে, সিকাটা ডাকছে, আর এরকম সিচুয়েশন বাইরে। আমি আর কল্লোল ভাবছি ঘরের মধ্যে না খেয়ে ব্যালকনিটায় খাবো। বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু হাওয়া খেতে খেতে জমিয়ে আয়েশ করে চিকেনটা খাবো। কি কল্লোল? হ্যাঁ, রাত্রের খাবারটা কিন্তু ফাটাফাটি ছিল, বিশেষ করে চিকেনটা। তাহলে
সারাটা দিন আমাদের দারুণ কাটলো, কি বলো? আজ এই পর্যন্ত রইল। নেক্সট গন্তব্য কোথায় সেটা তো আগামী সোমবার সকাল 9:30তেই জানতে পারবে। আজ আসি, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার অপেক্ষায় থেকো। আর হ্যাঁ, দরজাটা এইভাবে খুলে রেখো কেমন, যাতে আমার ঘরে ঢোকা কিছু মেঘ তোমাদেরকেও পাঠাতে পারি। আজকের মতো মেঘ পিয়ন সাইনিং অফ।